কোনো দেশে কোথাও আইন করে কি ফেসিবাদ আটকানো যায়? কি মনে করে এই জাসি শব্দের উদ্ভাবন করলেন আপনি? এগুলা কি এখানে বলা ঠিক হবে? নতুন বাংলাদেশের নতুন রাজনীতি দেখছেন? নৌকা ও ধানের শীষ, ২ সাপের একই বিষ। জনগণ একটু প্রতারিত বোধ করবে না? প্রত্যেকের বক্তব্যে বিএনপিকে তারা বেশিং করে। ৳২,০০০ ফ্যামিলি কার্ড নিতে ৳১,০০০ ঘুষ দেয়া লাগবে কিনা? এরা ধর্মভিত্তিক দল, ধর্ম নিয়ে সবসময় কথা বলে। এই ১৬ দিনে কি এমন ম্যাজিক ঘটতে পারে? নির্বাচনটা নিয়ে সরকারের খুব বেশি আগ্রহ ছিল না। ভোটে কি বিদেশি শক্তি সত্যিই কোনো প্রভাব রাখে? প্রত্যেক জেলায় মেডিকেল কলেজ করে দেবে। তারেক রহমান ক্ষমতা আসলে কি তা করবেন না? সংস্কারের নাম এটা কসমেটিক সার্জারি। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার সক্ষমতা কতটুকু? যারাই ক্ষমতায় আসবে তাদেরকে ভয়াবহ চাপ মোকাবেলা করতে হবে। দরজায় কড়া নাড়ছে নির্বাচন। ১২ই ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। হাল রাজনীতির বাস্তবতা এবং ভোটের সময়, ভোট পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতির গতিপথ কোন দিকে যাবে তাই নিয়ে আলাপ করতে আমাদের পডকাস্ট কথা চলুকে আজকের অতিথি সাংবাদিক এবং রাজনৈতিক পর্যবেক্ষক মারুফ মল্লিক। মারুফ ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। শুরু করতে চাই একটা শব্দ দিয়ে, জাসি। জি। এই শব্দের উদ্যোক্তা আপনাকে বলা হয়। কি মনে করে এই জাসি শব্দের উদ্ভাবন করলেন আপনি? এটা উদ্ভাবনই বলতে চাই আমি, কারণ এখন অসংখ্য মানুষ এই শব্দটা ব্যবহার করে। না, জি, এটা ঠিক আমি উদ্ভাবক কিনা আমি জানি না। হয়তোবা অন্য কেউ করে থাকতে পারে। আমি সিওর না। বাট এটা ধরেন সোশ্যাল মিডিয়াতে হয়তোবা আমি একটু ১ম দিকে লিখেছি বা ব্যাপকভাবে লিখেছি। যেই কারণে অনেকেই আপনি কি কাউকে দেখে লিখেছিলেন না আপনি নিজে না, তৈরি না, করেছিলেন? না। আমার একটা অভ্যাস আছে। ধরেন আমি যখন গণমাধ্যমে কাজ করতাম, লম্বা নামটা লিখে শুরুতেই নামটা সংক্ষেপ করে নিতাম এবং আমি নিউজে ওই বারবার ধরেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসি। বিটিআরসি। তো ওই যে বিটিআরসি যেটা আসলে একজন সাংবাদিকের নিয়ম, প্রথমে আপনি লিখবেন যে সংক্ষেপিত করা তারপরে। একটা খুব কমন প্র্যাকটিস যে আপনি লিখলেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন ব্র্যাকেটে বিটিআরসি, এরপরে আপনি লিখবেন বিটিআরসির চেয়ারম্যান, বিটিআরসির অমুক। তো ওইখানে আমরা যখন আসলে সোশ্যাল মিডিয়ায় খুব লেখালেখি করতাম জামাত শিবির, জামাত শিবির, তো ওইটার ওই প্রথম ২ জামাতের জা আর শিবিরের শি, প্রথম ২ অক্ষর নিয়ে সংক্ষেপ করে দিলাম আর কি, জাসি। তো ওইটাই লিখতাম যে জাসির অমুক, জাসির তমুক। কারণ ধরেন আসলে এরা তো একই দল, যদিও শিবিরের পক্ষ থেকে দাবি করা হয় যে তারা লেজুর ভিত্তিক রাজনীতি করে না, বাট কার্যকলাপে দেখা যাচ্ছে দে আর পার্ট অফ জামাত। তো ওই জায়গায় জাসি লিখতে লিখতে এরপরে তো দেখি এখন গণমাধ্যমেও লেখা হচ্ছে অনেক। মজার বিষয় হচ্ছে জামাত শিবিরের লোকজনও এখন জাসি বলে সংক্ষেপে। হ্যাঁ, তাদের অ্যাক্টিভিস্টরাও। হ্যাঁ, তাদের অ্যাক্টিভিস্টরাও বলে আর কি। এই শুধু জাসি তো না, আপনি আরো কিছু শব্দের উদ্ভাবন করেছে বলে নানান জায়গায় শুনি। আর কি শব্দ তৈরি করেছেন এরকম? এরকম ধরেন একটু সংক্ষেপ করে নেয়া এরকম অনেক শব্দই আছে লেখালেখির সুবিধার্থে আমি ব্যবহার করি বা প্রয়োগ করি। ওইগুলা কি এখানে বলা ঠিক হবে? না, বলেন না, ২-১ টা শুনি একটু। কারণ সেগুলো আপনি যা শুরু করেন সেগুলো পরবর্তীতে জনপ্রিয় হয়। না, এটা আমার একটা বদঅভ্যাস বা অভ্যাস বলতে পারেন যে আমি মানুষজনকে নাম দেই। বিভিন্ন ধরনের নাম দেই। তার স্বভাব, চরিত্র, পোশাক-আশাক সবকিছু মিলিয়ে একটা বা তার চরিত্রগত বৈশিষ্ট্য অনুসারে একটা নাম দেওয়ার একটা অভ্যেস আমার আছে। এটা ধরেন ছাত্র জীবন থেকেই যারা আমার সঙ্গে বিশ্ববিদ্যালয় বা স্কুল কলেজে পড়েছে তারা জানে। তো এরকম বিভিন্ন জনকে বিভিন্ন নাম দিয়েছি। ধরেন সম্প্রতি একটা নাম দিলাম সংক্ষেপে যে গোলাম পারোয়ার, গোপা। এরকম সংক্ষেপ ধরেন জামাতের যে নেতা। এইটা হইছে কি ধরেন এগুলা লিখলে অনেকে খুব বাজেভাবে রিঅ্যাক্ট করে। কিন্তু সারা বিশ্বে কিন্তু এই ধরনের একটা ট্র্যাডিশন আছে। ধরেন আপনার ডোনাল্ড ট্রাম্প, ডিটি। আপনি যখন সোশ্যাল মিডিয়াতে লিখতে যাবেন বা টুইট যখন করতে যাবেন তখন কিন্তু আপনার পক্ষে বারবার ডোনাল্ড, ট্রাম্প হ্যাঁ, লেখাটা ডিটি অনেক জায়গায় দেখেছি। আপনি ডিটি লেখেন। তো এরকম সারা পৃথিবীতে যারা পলিটিক্যাল লিডার আছে, সেলিব্রিটি আছে, দেন সিআর, ক্রিস্টিয়ানো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, রোনালদো। বা এলএম, লায়নেল মেসি, এরকম তো লেখা হয়। তো ওই ভাবনা থেকেই আর কি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতা বা যারা সোশ্যাল মিডিয়ায় খুব পরিচিত, যাদের প্রভাব-টভাব আছে তাদের নামটা আমি একটু সংক্ষেপ করে লিখি আর কি। কিন্তু আপনার এটা কি শুধুই সংক্ষেপিত করা না, এক ধরনের স্যাটিয়ারিস্টিক মনোভাবনা থেকেও তৈরি করেন মাঝে মাঝে? স্যাটিয়ারও থাকে এর সঙ্গে একটু ধরেন হালকা ঠাট্টা তামাশা বা একটু স্যাটিয়ার তো যুক্ত করি। এটা তো অস্বীকার করা যাবে না। বাংলাদেশে এই ধরনের স্যাটায়ার নেয়ার মানসিকতা কেমন? মানে আমরা যদি সরাসরি ধরেন এই মত প্রকাশের স্বাধীনতার সাথে বিষয়টা মিলিয়ে প্রশ্ন করি, আমরা পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের পলিটিক্যাল স্যাটায়ার দেখি। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জির পাপেট শো এর অসংখ্য ঝগড়া আমরা দেখেছি নির্বাচনকালীন সময়। এই ধরনের স্যাটায়ার আমরা কি বাংলাদেশের মানুষ নিতে পারে? কিছুদিন আগে
শিবিরের প্রেসিডেন্ট একটা মামলা পর্যন্ত করেছেন ইয়ার্কির বিরুদ্ধে এই স্যাটারের জন্য। হুম, হুম। অন্যদিকে আমরা তারেক রহমানকে দেখেছি তাকে নিয়েই একটা স্যাটারিস্টিক কার্টুন শেয়ার দিতে। এই যে ধরেন ভাবনা পলিটিক্যাল লিডারদের, এইটা কোন জায়গায় গিয়ে পৌঁছালো? এইটার ধরেন ২ টা কারণ আছে। এই একটা হচ্ছে যে ধরেন ১ম আমি একটু বলে নিই যে আমি একটু স্যাটায়ার একটু লিখতে পছন্দ করি বা লিখিও ফেসবুকে। এটার কারণটা হচ্ছে আমরা যখন বেড়ে উঠি, আমাদের বেড়ে ওঠার সময়টাতে কিন্তু উম্মাদ একটা হুম, হুম, হুম। ম্যাগাজিন ছিল, কার্টুন। আমরা যখন স্কুল কলেজে পড়েছি ওই সময়টাতে কিন্তু উম্মাদ এবং কার্টুন পড়ে আমরা বড় হয়েছি। আহসান হাবিব। হ্যাঁ, 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 হ্যাঁ। হাবিব ভাই তো আমাদের কলিগই ছিল বেশ হুম, কয়েকবার। তো ওই যে উনাদের যে লেখালেখি পড়া সেটা হয়তোবা আমার মধ্যে somehow প্রভাব ফেলেছে। তো এইজন্য ওই ধরেন যে একটু নাম দেওয়া বা একটু স্যাটায়ার করা এটা আমার অভ্যাস বা লেখালেখিতে আছে। আর দ্বিতীয়ত আপনি যেটা বললেন বাংলাদেশের মানুষ এটা নেয় কিনা? এইটা ধরেন ২০০৮ এর নির্বাচনের পূর্ব পর্যন্ত কিন্তু এটা বাংলাদেশের পলিটিক্যাল লিডার বা মানুষজন ভালোভাবেই নিত। হুম। তখন পত্রিকায় প্রচুর কার্টুন প্রচুর ছাপা হয়েছে। কার্টুন ছাপা হতো। রাজনৈতিক নেতাকর্মীদের নিয়ে বা ধরেন যারা আমাদের সেলিব্রিটি আছে তাদেরকে নিয়ে। কিন্তু ৮ এর পরে আমাদের যেই শাসনটা শুরু হলো ওই সময় কিন্তু দেখা যাচ্ছে যে কার্টুন আপনার আর করা যাচ্ছে না। পত্রিকায়ও বন্ধ হয়ে গেছে এবং হচ্ছে ওই যে ওই কার্টুনিস্ট একজন ভদ্রলোক যে কিশোর, হুম, যে আমাদের আহসান হাবিব ভাইয়ের ভাই, তার ঘটনাটা তো জানেনই যে তাকে শেষ পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। আরেকজন তো মারাই গেলেন হুম। মোশতাক ভাই। মোশতাক ভাই। তা এই যে জিনিসটা ছিল আমাদের আশার বিষয় ছিল যে ৫ই আগস্টের পরে পরিস্থিতির পরিবর্তন হবে। কিন্তু সেটা কিন্তু হয় নাই। আপনি যেটা বললেন যে এই ইয়ার্কি একটা স্যাটায়ার করেছে, সেইটা দেখে কিন্তু যেটা সাদিক কাইয়ুম মামলা করে দিল। তো এখানে হচ্ছে আপনি যখন পলিটিক্যাল লিডার হবেন তখন কিন্তু আপনার পক্ষেই যে সবাই কথা বলবে, ভালো কথা বলবে তা কিন্তু না। আপনার বিপক্ষের শক্তি থাকবে। তার আপনি যেটা বললেন ইন্ডিয়াতে হয়। আপনি দেখেন আমি একবার দেখলাম যে এই ডোনাল্ড ট্রাম্প খুব সম্ভবত লন্ডন গিয়েছিলেন। তো তার সফরের প্রতিবাদে সারা বিশ্বেই মিছিল হচ্ছে। এটা খুব সম্ভবত G20 বা এরকম একটা মিটিং-টিটিং হুম। ছিল। তো ওইখানে দেখলাম যে একটা স্ট্রাকচারই বানানো হইছে। মানে একটা ট্রাম্প বানানো হইছে কার্টুনের মতো। তো লোকজন যাচ্ছে আর তার পাছায় লাথি দিচ্ছে। ওই কার্টুনটা একটা স্কোয়ারে একদম ডোনাল্ড ট্রাম্প আরকি। জাস্ট পাছাটা একটু ফোলা বেলুন দিয়ে বানানো হইছে। তো ওইখান দিয়ে যেই যাচ্ছে সেই পাছায় লাথি দিচ্ছে এবং খুব আনন্দ উল্লাস করছে। তো এগুলা কিন্তু ধরেন সারা পৃথিবীতেই হয়। এইটা নিয়ে তো রাজনৈতিক লিডারদের খুব বেশি উত্তেজিত বা মাথা গরম করার কিছু নাই। তো সাদিক কাইমের ক্ষেত্রে যেটা হচ্ছে উনি মামলা করেছেন, আপনি দেখেছেন যে সরস্বতী পূজায় তাকে নিয়ে আবার একটা গান গাওয়া হইল। হুম। যে কি গুপ্ত পুরুষ হইল সাদিক হ্যাঁ, মিয়া, একটা প্যারোডি গান, একটা মামলা ভিডিও করিয়া দেখেছি দিছে আমরা মিম ফেসবুকে। করিয়া। তো আমার কাছে মনে হচ্ছে এইসবের বিরুদ্ধে আপনি যত লড়তে যাবেন আপনার উপর ততই বেশি আরো মিম স্যাটায়ারের প্রয়োগ হবে। সাদিক কায়েমের ইস্যুটা তো ধরেন প্রসঙ্গক্রমে বললাম। বাট সামগ্রিকভাবে আমাদের বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দর মধ্যে এই স্যাটায়ার নেওয়ার মানসিকতা কি এখনো তৈরি হয়েছে? না, এটা আপনি ২০০৮ এর পূর্ব মানে যতক্ষণ না পর্যন্ত আপনার উপর আসে ততক্ষণ পর্যন্ত আপনি এনজয় করেন। কিন্তু হ্যাঁ। নিজের উপর আসলে যে আপনি আসলে রিঅ্যাক্ট করেন, এই মানসিকতাটা আমরা পরিবর্তন না, করতে এটা পারলাম না। ২০০৮ পর্যন্ত মোটামুটি স্যাটায়ার কার্টুন মানুষজন গ্রহণ করত। পলিটিক্যাল লিডাররাও গ্রহণ করত। এরকম একদম কার্টুন করা বা মিম করার জন্য যে মামলা হয়েছে এরকম রেকর্ড মনে হয় খুব বেশি নাই। ১টা ২টা থাকতে পারে আমরা জানি না হয়তোবা। কিন্তু ৮ এর পরে যেটা হইছে এটা খুব ভয়ংকর এবং এই মুহূর্তে যেটা হচ্ছে ওই ৮ এর আওয়ামী লীগের যে শাসনটা যেটাকে আমরা ফ্যাসিবাদ বা স্বৈরশাসন বলি সেটাকেই কিন্তু টেনে আনা হচ্ছে। সেটা জ্ঞাতসারেই হোক বা অজ্ঞাতসারেই হোক। মত প্রকাশের স্বাধীনতা নিয়ে আরেকটু আলাপ করব। তবে তার আগে একদম এই মুহূর্তের বিষয়ে আসতে চাই। প্রচারণা। রাজনৈতিক হুম, দলগুলো প্রচারণা চালাচ্ছে। হুম, আহ বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপি এই ৩ টাকেই মোটামুটি এখন প্রধান প্রধান রাজনৈতিক দল হুম, হিসাবে বিবেচনা করা হচ্ছে। নয়া বন্দোবস্তের রাজনীতির কথা বলা হচ্ছিল, একটা পজিটিভ বাংলাদেশের পজিটিভ পলিটিক্স এর কথা বলা হচ্ছিল। কিন্তু প্রচারণার ধরনে হুম, এই যে রাজনৈতিক বিষোদ্গার, একে অন্যকে নানান রকম আ হুম, উম আপত্তিকর নানান বিষয় তুলে ধরা, হুম। এইটা কি পুরনো প্রচারণারই একটা ধরন না? মানে সেই কি নতুন বাংলাদেশের নতুন রাজনীতি দেখছেন প্রচারণায়? না, এটা কিন্তু আপনি ঠিকই বলেছেন যে নতুন যে বন্দোবস্তের কথা বলা হচ্ছে, নতুন বন্দোবস্তের কথা বলে আপনি পুরনো সেই ট্র্যাডিশনেই ফিরে যাচ্ছেন। ধরেন এতদিন আমরা ২০২৪ এর ৫ই আগস্ট পূর্বের যে রাজনীতি সেখানে প্রতিপক্ষকে গালিগালাজ করা, ঘায়েল করার যে রাজনীতি আমরা দেখতাম। তো আমরা আশা করেছিলাম যে ৫ই আগস্টের পরে একটা ধরেন আ প্রতিপক্ষ কি করছে তার চেয়ে তো গুরুত্বপূর্ণ হচ্ছে আমি কি করছি। আমার আমার
কি আছে, আমি কি দিতে চাচ্ছি দেশের মানুষকে, জনগণকে, পার্টিগুলো এদিকে মনোযোগ করবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য যে 5ই আগস্টের পরে আমরা খুব একটা স্লোগান দেখলাম, একদম সম্ভবত 6 তারিখ থেকেই দেওয়া শুরু হলো যে নৌকা ও ধানের শীষ, দুই সাপের একই বিষ। তার মানে কি আপনি বিএনপিকে নৌকার সঙ্গে তুলনা করছেন? এখন বিএনপি তো 5ই আগস্টের আন্দোলনের অন্যতম শরিক, পার্টনার। তারা হয়তোবা তারা নেতৃত্ব দাবি করে না, কিন্তু তাদের তো অংশগ্রহণ ছিল এই 5ই আগস্ট পর্যন্ত, এবং এই বিগত সময়ে সবচাইতে বেশি ধরেন দমন, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে। এখন কোন দল বেশি হয়েছে সেটা নিয়ে তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু অন্য সবার মতো তারাও তো নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু তাদেরকে যখন আওয়ামী লীগের সঙ্গে তুলনা করা হলো, এবং এইটা কিন্তু ক্রমান্বয়ে বাড়তে থাকলো। এটা আপনি ধরেন, আমরা একদম খোলাখুলিভাবে বলি, যারা এই বিএনপির ছত্রছায়ায় বা আশ্রয়ে জুলাই আগস্টে আন্দোলন করেছে, তারাই দেখলাম যে বিএনপিকে খুব গালমন্দ এবং টার্গেট করে তারা রাজনীতিটা করছে, এই এনসিপি বা জামায়াতে ইসলামী। তো এরপরে যা হলো যে আপনার পাল্টা জবাব বিএনপিও দিচ্ছে, এটা স্বাভাবিক। তো আপনি যদি ঢিল মারেন তাহলে তো পাটকেল খেতেই হবে। কিন্তু সেই তো পুরনো প্রচারণার স্টাইলই আবার রাজনীতির মাঠে দেখছে জনগণ। মানে এতে কি জনগণ একটু প্রতারিত বোধ করবে না? প্রতারিত বোধ করবে কি, হতাশ হতে পারে। কিন্তু আমি মনে করি বিএনপির বিরুদ্ধে এই পর্যন্ত যেই পরিমাণ প্রপাগান্ডা এবং প্রচারণা অনলাইনে অফলাইনে চালানো হয়েছে, বিএনপি তার বিপরীতে উত্তর খুব কমই দিয়েছে এবং খুবই সংযত। আপনি যদি দেখেন, তারেক রহমান তো এখন নির্বাচনী ক্যাম্পেইনে আছে। আপনি বিপরীতে এই জামাতের নেতৃত্বে যে জোট হয়েছে, বিশেষ করে জামাত এবং এনসিপি, এদের নেতাদের বক্তব্য দেখেন, এদের টপ লিডারদের প্রচারণায় বক্তব্য দেখেন, একদম ধরেন প্রত্যেকের বক্তব্য বিএনপিকে তারা বেশিং করে। তাদের তো করা উচিত, কথা বলা উচিত যে আপনার পলিটিক্যাল প্যাকেজ কী, আপনি ক্ষমতায় গেলে কি করবেন, বা আপনি আওয়ামী লীগের রাজনীতি, ওই অপশাসন থেকে বের হয়ে এসে একটা সুরাজনীতি কিভাবে আপনি স্থাপন করবেন, সেটা নিয়েই তো কথা বলা উচিত। যেটা এই যে আওয়ামী লীগের অভ্যাস ছিল, আমরা দেখতাম না যে হাসান মাহমুদ একজন পররাষ্ট্র মন্ত্রী ছিলেন, তথ্যমন্ত্রীও ছিলেন, যে বিএনপি কিন্তু মাঠে নাই, কিন্তু উনি প্রত্যেক দিনই বিএনপিকে নিয়ে কথা বলছে। মানে বিএনপি যে রাজনৈতিকভাবে সক্রিয় হতে পারছিল না, কিন্তু তার কথার কারণে কিন্তু বিএনপি জীবিত ছিল। তো এই বদভ্যাস কিন্তু আপনি জামাত এনসিপির নেতাদের মধ্যে দেখতে পারবেন। বিএনপি যদি ভুল করে থাকে, তাদের কোনো দোষ ত্রুটি থাকে, তাদের যদি কোনো লিমিটেশন থাকে, পিপল উইল জাজ, তাদের ভোট দিবে না, সমস্যা নেই। তো আপনি কি করছেন সেইটা বলেন। এই যে প্রতিপক্ষকে কথার মাধ্যমে যে ঘায়েল করার যে রাজনীতি, এটা খুবই বাজে। কিন্তু বিপরীতে দেখবেন, সম্ভবত শুধু একদিন বিএনপির চেয়ারম্যান নাম উল্লেখ না করে উনি প্রতিপক্ষের সমালোচনা করেছেন আর কি, বাট আমি খুব বেশি আপনাকে করছেন এখানে না। একটা ক্রনোলজি বলি এবং একটা প্রশ্নও করি সাথে। এই যে পাল্টাপাল্টি বক্তব্যের প্রচারণা চলছে, এইখানে এইবারের প্রচারণায় আপনি কি একটু ধর্ম কার্ডটার বেশি ব্যবহার দেখছেন কিনা? আমি ক্রনোলজিটা যদি বলি, এনসিপির পক্ষ থেকে একবার বলা হলো যে বিএনপির যে ফ্যামিলি কার্ডের ইস্যুটি, বলা হলো যে হ্যাঁ, ২,০০০ টাকার ফ্যামিলি কার্ড নিতে ১,০০০ টাকা ঘুষ দেওয়া লাগবে কিনা। জামায়াত ইসলামের একজন নেতা বললেন যে ওই জামাত ইসলামে ভোট দিলে জান্নাতে চলে যাওয়া যাবে, এই ধরনের একটা রেটরিক। এবং তার বিপরীতে বিএনপি লিডারশিপ বলল এই ধরনের কথাবার্তা শিরক হচ্ছে এবং ভূমিকম্প সেই সব শিরকের কারণেই হচ্ছে। তার বিপরীতে আবার জামায়াতে ইসলাম বলল এই আমরা ভেবেছিলাম লন্ডন থেকে এসে ম্যাচিউরড পলিটিশিয়ান হয়েছেন, বাট দেখলাম মুফতি হয়ে গেছেন। এই যে ধর্মকে কেন্দ্র করে আলোচনাগুলো এবং পাল্টা মন্তব্য, এইটা কি মানুষের মনে এক ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে না? মানে অন্যান্য সময় তো ধরেন দুর্নীতি, রাজনৈতিক অবস্থা, অনেক কিছু আমরা দেখেছি মন্তব্য, পাল্টা মন্তব্যের ক্ষেত্রে। কিন্তু এইবার কি একটু ধর্মটাকে বেশি ব্যবহার করতে দেখছেন কিনা? অনেকে এই সমালোচনা তুলছেন। না, ধর্মকে বেশি ব্যবহার করছে বলতে ধরেন জামাতের নেতৃত্বে যে দলটা, জোটটা আছে, এদের অধিকাংশই তো ধর্মভিত্তিক দল। তো ওরা ধর্মের পক্ষে কথা বলবে বা ধর্মকে নিয়ে কথা বলবে, এটাই স্বাভাবিক। এরা তো কেউ সেন্ট্রিস্ট না, এরা ধর্মভিত্তিক দল, একদিকে তারা ঝুঁকে পড়া দল। ধরেন জামাত হয়তোবা কৌশলের কারণে, জামাতের আমির ডাক্তার শফিক সাহেব বলেছেন যে তারা ক্ষমতা আসলে শরিয়া আইন কায়েম করবে না, কিন্তু তাদের তো স্লোগান ছিল আল্লাহর আইন চাই। তাহলে কি এখন তারা আল্লাহর আইন থেকে সরে গেলেন, মানুষের আইনে চলে আসবেন? তো যেটা হচ্ছে যে এরা ধর্মভিত্তিক দল, ধর্ম নিয়ে সবসময় কথা বলে। আপনি যেটা বললেন জান্নাতের টিকিট দেয়া, সম্প্রতি দেখেছি যে তাদের একজন বুদ্ধিজীবী বা নেতা, এরকম একজন লোক বলছেন যে আপনি কবরে গিয়ে কি জবাব দিবেন যদি দাঁড়িপাল্লাকে ভোটটা না দেন। এই যে ধর্মের যে মেসিভ ব্যবহার করছে জামায়াতে ইসলামী, এইটা আমার কাছে মনে হচ্ছে খুব একটা ভালো কিছু না। কারণ আপনি ধরেন, আপনি বর্তমান বৈশ্বিক রাজনীতির পরিপ্রেক্ষিতে যদি আপনি দেখেন, আপনাকে কিন্তু, আপনি ধর্ম থাকবে অবশ্যই, রাষ্ট্রের ধর্ম থাকবে, মানুষ ধর্ম পালনও করবে, স্বাধীনভাবেই পালন করবে, কিন্তু
সেই ধর্মভিত্তিক রাজনীতিগুলার কিন্তু ধরেন যে আপনি বলতে পারেন যে আমাদের পাশের দেশেই তো বিজেপি ক্ষমতায় আছে, কিন্তু বিজেপির ক্ষমতায় থাকা আর বৈশ্বিক রাজনীতির বিষয়টা কিন্তু এক না। আপনি দেখবেন যে সারা বিশ্বেই ধর্মভিত্তিক রাজনীতিগুলোর প্রতি কিন্তু এক ধরনের, আমি কি বলবো, যে আগ্রহ মানুষের দিন দিন কমছে। সেটা শুধু ইসলামপন্থী দল না, অন্য যে ধর্মভিত্তিক দল ইউরোপে টিউরোপে যদি দেখেন, তো সেই জায়গায় যদি এখন বিএনপির বিপরীতে রাজনীতি করতে গিয়ে জামাত এত মাত্রায় ধর্মের ব্যবহার করে, সেটা আমার মনে হয় না খুব ভালো কিছু হবে। যে একদম যেটা সবচেয়ে এখন বলা হচ্ছে তারা জান্নাতের, আপনি যেটা বললেন যে আপনি আপনি জামাতের উদাহরণ দিচ্ছেন, কিন্তু তার বিপরীতে তো খোদ আমি বিএনপির আসছি চেয়ারম্যানও আসছি বলছেন। হ্যাঁ, আপনি যেটা বললেন যে এই যে জান্নাতের টিকিট দেয়া হচ্ছে, তার বিপরীতে তো উনি বলছেন যে জান্নাতের টিকিট দেওয়ার মালিক তো আল্লাহ। আপনি যদি ওই 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 ধর্মের জায়গা থেকে, ইসলাম ধর্মের জায়গা থেকে চিন্তা ভাবনা করেন, তাহলে তো ইট উইল বি ডিসাইডেড, মানে এটা তো হাসরের ময়দানে নির্ধারিত হবে কে বেহেশতে যাবে কে দুজকে যাবে। আপনি যদি কাউকে বলেন, একটা দল পার্টিকুলারলি যদি কাউকে বলে যে আমার দলকে তুমি ভোট দিলে জান্নাতে যাবা, তাহলে তো ডেফিনেটলি এটা শিরক হয়ে যায়। উনি সেটা স্মরণ করাই দিচ্ছেন আর কি। কারণ বেহেশতে বা দুজকে যাওয়ার সিদ্ধান্ত দিতে পারে একমাত্র আল্লাহ তাআলা। এটার সঙ্গে যদি কেউ যুক্ত হওয়ার চেষ্টা করে, সেইটাই শিরক। উনি সেটাই বলেছেন। এবং তার আরেকটা ব্যাখ্যা নিয়ে কথাবার্তা হচ্ছে, এটা ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী যদি কোনো সমাজে মিথ্যাচার পাপাচার বেড়ে যায়, তখন আল্লাহর তরফ থেকে কিছু গজব নাজিল হয় তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তিনি ওই কথা প্রসঙ্গে আমরা লূত আলাইহিস সালামের ঘটনা জানি। না, মানে ফ্যাকচুয়াল কথা আছেই, কিন্তু আমি যেটা প্রশ্ন করছিলাম যে ভোটের প্রচারণায় এই কথাগুলো গুরুত্ব পাচ্ছে। এই গুরুত্ব পাচ্ছে যখন আপনার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ ধর্মের অতিমাত্রায় ব্যবহার শুরু করে দিবে, তখন তো আপনার রাজনৈতিক অবস্থান থেকে মানে কিছু একটা কাউন্টার স্ট্র্যাটেজি। উত্তর দিতেই হবে। ধরেন আজকে যদি জামাত ধর্মের অতিরিক্ত ব্যবহার না করতো, এই জান্নাতে যাওয়ার টিকিট বা এই যে আপনি কবরে গিয়ে কি জবাব দিবেন, এইগুলা যদি না বলতো, তাহলে হয়তো বা বিএনপির ধর্ম বিষয়ে কোনো কথাই বলতো না। আমরা ধরে নিলাম নির্বাচনী প্রচারণা ঠিকঠাক মতো হবে। আ এইভাবেই এগিয়ে যাবে নির্বাচনী প্রচারণা। ভোটের দিন আসবে ১২ই ফেব্রুয়ারি। ইলেকশন কি ঠিকঠাক মতো হবে বলে আশা করেন? আমি এখনো পর্যন্ত আশাবাদী নির্বাচনটা সুষ্ঠু এবং অবাধ হবে। কারণ এই নির্বাচন যদি আমরা সুষ্ঠু এবং অবাধ মানে না, কি ইন্ডিকেটরে আপনি এই বিশ্বাস করেন যে আ নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য হবে? যেইখানে সবাই বলছে পুলিশ এখনো ফাংশনাল না। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। নিয়ন্ত্রণে নেই যে বলা ভালো হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নয়ন ঘটে নাই। হাতে তো ১ মাসও সময় নেই। মানে বিশ আজকে বিশ আমি বিশ ২৬ জানুয়ারি কথা বলছি। এইদিকে ৪ দিন, ওদিকে ১২ দিন। মানে ১৬ দিন। ১৬ দিনের মতো। এই ১৬ দিনে কি এমন ম্যাজিক ঘটতে পারে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই উন্নয়ন হয়ে একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব না, হবে? এইখানে মূল বিষয়টা হচ্ছে ধরেন আমার অবজারভেশন হচ্ছে নির্বাচনটা নিয়ে সরকারের খুব বেশি আগ্রহ ছিল না। নির্বাচনটা সরকার হয়তোবা দিতে বাধ্য হয়েছে নানামুখী চাপের কারণে। তো যেই কারণেই কিন্তু আপনি যেটা বললেন যে পুলিশ ফাংশনাল না, বা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য আরও যারা স্টেক হোল্ডার আছে, পার্টনার আছে, তারাও খুব একটা সক্রিয় না বা এখনও প্রস্তুতি সম্পন্ন করে নাই। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ১.৫ বছরে একটা সরকার পুলিশকে ফাংশনাল করতে পারলো না। তার মানে কারণটা কি? এটা কি অসম্ভব কোনো কাজ? নো। চায় নাই, সরকার চায় নাই। সরকারের সদিচ্ছার অভাব ছিল। তাদের মূল পলিসি ছিল এই সংস্কার-টংস্কারের কথা-টথা বলে নির্বাচনটা আরও পিছাই দেওয়া যায় কিনা, দীর্ঘমেয়াদে ক্ষমতায় বসে থাকা যায় কিনা। কিন্তু শেষ পর্যন্ত তারা পারছে না। ১২ তারিখ নির্বাচনের ঘোষণা দিতে বাধ্য হয়েছে। কিন্তু সরকার তো বারবার বলেছে আমাদের একমাত্র উম আ চাওয়া হচ্ছে নির্বাচনটা দেওয়া। এটা মুখে, মুখে বলে, কিন্তু আপনি কার্যকলাপ বিশ্লেষণ করেন। আপনিই তো বললেন যে পুলিশ ফাংশনাল না। আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ঘটানোর জন্য ল এনফোর্সমেন্ট যে আপনি যে আপনার বাহিনীগুলো আছে তাদেরকে সক্রিয় করতে কি আপনার ১.৫ বছর কি যথেষ্ট না? আপনি ১.৫ বছরে ধরেন পুলিশ কাজ করছে না। অনেক পুলিশ পালিয়ে গেছে। তারা পুলিশ রিক্রুট করেছে কোনো? তারা এমন সব কার্যকলাপ করছে যেন পরবর্তীতে নির্বাচিত সরকার এসে বিপদে পড়ে। একটা হলো বেতন বাড়াই দিয়েছে। এখন ধরেন এটা নিয়ে আপনার ঝামেলাটা কি হবে? এখন কেউ পলিটিক্যাল পার্টিগুলো যদি কেউ বলে আমরা বেতন বাড়াবো না, তাহলে তো তার ভোট কমে যাবে। আবার ক্ষমতায় এসে বেতন বাড়ানোর আর্থিক সক্ষমতা তার আছে কিনা সেটা আমাদের বিবেচনা করতে হবে। তো তারা এই ধরনের যেগুলো দরকার নাই, অপ্রাসঙ্গিক কাজ তারা করতেছে। কিন্তু যেগুলো দরকার, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো, ভোটের প্রস্তুতি নেওয়া, মানুষজনকে রেডি করা, এগুলো আমার মনে হয় না তাদের পক্ষে ছিল। এখন যেই কথাটা আমরা আলাপ করছিলাম যে ভোটটা কি অবাধ বা সুষ্ঠু হবে কিনা, এই জন্য হবে কারণ সরকারের সঙ্গে গুটি কতক এলাই, আমি সরাসরি বলি জামাত এবং এনসিপি, এরকম কয়েকটা দল ছাড়া আর সবাই চায় নির্বাচন হোক। বিএনপি চায়, বিএনপির সঙ্গে যারা এলাই আছে তারা চায় নির্বাচন হোক। আর রাষ্ট্রের যারা শক্তিশালী স্টেক হোল্ডার আছে, ধরেন
ব্যুরোক্রেসি, সিভিল ব্যুরোক্রেসি, তারাও চায়, আমি কথাবার্তা বলে দেখেছি, তারাও চায় একটা নির্বাচন হোক, কারণ ব্যুরোক্রেসিতে কোনো অর্ডার নাই। আপনি যে একটা রাষ্ট্র পরিচালনা করবেন, রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ একটা অর্গান তো হচ্ছে ব্যুরোক্রেসি। এটি ছাড়া তো রাষ্ট্র চালাতে পারবেন না। সেই ব্যুরোক্রেসিতে আপনি দেখবেন যে কোনো এখন নিয়ন্ত্রণ নেই সরকারের। তো তারাও চাচ্ছে যে, তারা তো কাজ করতে চায়, সরকারের অধীনেই কাজ করতে চায়, তারা তো সরকারি কর্মচারী, তো তারাও চায় নির্বাচন হোক। এই যে পুলিশের যে বিশৃঙ্খল অবস্থা, এইটা থেকে মুক্তির জন্য পুলিশের লোকজনও চায় নির্বাচন হোক, কারণ তারা আশা করে যে নির্বাচিত সরকার যারাই আসুক এসে পুলিশকে একটা নিয়মের মধ্যে একটা আপনি সেইপে নিয়ে আসবে, এরকম একদম যেটা আমরা বললাম পুলিশ ফাংশনাল না, পুলিশ ডিসঅর্ডার্ড, এইগুলো থেকে একটা জায়গায় আসতে হবে। তারা তো প্রফেশনাল বডি, তারা তো কাজ করতে চায়, সবাই দলীয় দল বা তা তো না। সবচেয়ে বড় কথা হচ্ছে আর্মি, সেনাবাহিনীও আমি যতটুকু জানি বাংলাদেশের নির্বাচন চায়। তাহলে পরে দেখেন একটা রাষ্ট্রের আপনি জনগণ নির্বাচন চাচ্ছে, অধিকাংশ জনগণ গুটিকত কিছু ছাড়া, মিলিটারি নির্বাচন চাচ্ছে, ব্যুরোক্রেসি নির্বাচন চাচ্ছে, পুলিশ নির্বাচন চাচ্ছে, তাহলে আর নির্বাচন সুষ্ঠু না হয়ে কিভাবে সম্ভব? মানে আপনি বলছেন যে পুলিশ ফাংশনাল না, চাচ্ছে ব্যুরোক্রেসি চাচ্ছে, সিভিল ব্যুরোক্রেসি চাচ্ছে, মিলিটারি ব্যুরোক্রেসি চাচ্ছে, কিন্তু মাঠে নেমে তো এই নির্বাচনটা পরিচালনা করতে হবে তাদেরই। তাদের মধ্যে যদি অর্ডার না থাকে তাহলে সেই পরিচালনাটা সুষ্ঠু হবে কিভাবে? আমার কাছে কেন মনে হচ্ছে যে পুলিশ বা আর্মি, আমরা ব্যুরোক্রেসি যাদের কথা বলছি, তারা সব প্রণোদিত হয়েই সুষ্ঠু নির্বাচনের কাজটা করে দিবে, সরকারের নির্দেশের অপেক্ষায় থাকবে না। আচ্ছা, আপনার আপনার বিশ্বাসের মতো আসলে বাংলাদেশের অধিকাংশ মানুষই বিশ্বাস করতে চায় কারণ না। আমরা যেই অবস্থায় আছি, এই অবস্থায় ধরেন আপনার প্রথমত অনির্বাচিত সরকারের অধীনে দীর্ঘমেয়াদে মানুষ থাকতে পছন্দ করে না। আপনার যারাই নির্বাচিত হোক, মানুষ চায় যে আমার ভোটে, প্রত্যক্ষ ভোটে কেউ ক্ষমতায় আসুক, কারণ আপনি তাকে বলতে পারবেন, জবাবদিহিতার আওতাতে আনতে পারবেন, আর কিছু না হলে রাস্তায় দাঁড়ায় সমালোচনা করতে পারবেন যে আমি তোমার ভোট দিয়ে ভুল করছি। এখন তো আপনি কিছুই করতে পারছেন না। এবং এই সরকারের কার্যকলাপে আমি খুবই বিরক্ত, তাদের মধ্যে বাগাড়ম্বর বেশি কাজের চাইতে। তো এটা আমার মতো অনেক জনগণই, আমার ধারণা এরকমই কিন্তু এই ভাবছে। সরকার তো সবার সরকার। ধরেন বিএনপি, জামাত, এনসিপি, এনসিপি যদিও পরে ফর্ম হ্যাঁ। করা হয়েছে। গণ অভ্যুত্থানের সরকার বলা হয়। তার হ্যাঁ। মানে তো তারা সবাইকেই রিপ্রেজেন্ট করেন। তারা কার্যত বাইরে থেকে দেখলে মনে হবে সবাইকে রিপ্রেজেন্ট করে, কিন্তু আসলে না। তারা নিজেদেরকে রিপ্রেজেন্ট করে। ধরেন আমি একটা জিনিস সবসময় সমালোচনা করি, সংস্কারের জন্য বিশাল কালক্ষেপণ হয়েছে। আমরা দীর্ঘ আলাপ করেছি। আমি সংস্কারের প্রশ্নটায় হ্যাঁ, আসতাম এখনই। হ্যাঁ। আপনি তুললেন তার এই আগে। এই এই সংস্কারের নামে কি হইছে বাংলাদেশে? আদৌ কোনো সংস্কার হইছে আপনার? আপনি যে বাংলাদেশের একটা নাগরিক, আপনার কোনো এম্পাওয়ারমেন্ট হইছে? আপনি বলেন। আপনি কি এখন নিজেকে আরো ক্ষমতায়িত অনুভব করছেন? না। এই সংস্কারের নামে যেটা হইছে, আমাদের যে কেন্দ্রীভূত যে শাসন ব্যবস্থা, রাজধানী কেন্দ্রিক বা ঢাকার পার্লামেন্ট কেন্দ্রিক, যে দেখুন বাংলাদেশের যে একজন মেম্বার, একটা জিনিস বলি, সবাই যা আশেপাশে দেখবেন যারই কথা শুনবেন একটু বিত্তশালী হয়ে ওঠে বা ক্ষমতায়িত হয়, মানে রাজনীতির কাছাকাছি যাইতে পারে, সেটা যেই হোক, বলে এমপি নির্বাচন করবে। এই খেলোয়াড়, সাংবাদিক, শিল্পী, ব্যবসায়ী, রাজনীতির তো একটা প্রসেস আছে। আপনি তো খেলোয়াড় হিসাবে বা সাংবাদিক হিসেবে রাজনীতি অবশ্যই করতে পারেন, কিন্তু কাজটা কী হবে? আপনি একটা কোনো দলে জয়েন করবেন, থ্রু সাম পুলিশ প্রসেসের মধ্যে দিয়ে যাবেন, একটা পর্যায়ে আপনি নেতৃত্বে আসবেন। কিন্তু এখানে দেখবেন সবাই এমপি হইতে চায়। কারণটা কি? কারণটা হচ্ছে ওই আমাদের পার্লামেন্টের সব ক্ষমতা। আপনি ওই গম বিতরণ থেকে শুরু করে আপনার যে আসন, যেখানে সংসদীয় এলাকা, দেখবেন স্থানীয় সরকার, উপজেলা বা পৌর চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদের কোনো ক্ষমতা নাই। ওই এমপি চাকরি দিচ্ছে, উন্নয়ন প্রজেক্ট সে তার মাধ্যমে যাচ্ছে, গম বিতরণ তার মাধ্যমে যাচ্ছে। এই যে আপনি যেটা বললেন যে জামাতের লোকজন বা এনসিপির লোকজন অভিযোগ করেছে ফ্যামিলি কার্ড, যে দুর্নীতি হবে, এইটাও কেন? কারণ এই যে সরকার যে বেনিফিটগুলো দেয়, এমপিদের মধ্য দিয়ে যায়। এমপির কাজ তো এগুলা করা না। একজন সংসদ সদস্যের কাজ কি কাবি খার? হি ইজ আ ল মেকার। ল মেকার, রাইট, এক্স্যাক্টলি। তো সে তো ল মেক করবে, রাষ্ট্রীয় পলিসি মেক করবে। এইবার স্থানীয় সরকার সেটা ইমপ্লিমেন্ট করবে। সে ডিসএগ্রি করতে পারে, কিন্তু এই যে জনগণের যে ক্ষমতায়ন, এইখানে কিন্তু আপনি দেখবেন না আমাদের সংস্কারে কি আছে? ক্ষমতার ভাগাভাগি আছে, যে একটা দল সরকারে যাবে, তারা বলতেছে যে আর যেন কোনোদিন ফেসিবাদ ফিরে আসতে না পারে, এই জন্য আমি বিরোধী দলকে ক্ষমতায়িত করব, বা আমরা সিভিল সোসাইটিকে এখানে ক্ষমতায়িত করব। প্রথমত হচ্ছে পৃথিবীতে কোনো দেশে কোথাও আইন করে কি ফেসিবাদ আটকানো যায়? পারছে কেউ কোনো দিন? আপনি মিলিটারি কু হয় পৃথিবীর নানা দেশে, সংবিধানে কোথাও সামরিক অভ্যুত্থানের কথা বলা আছে? নাই তো, পৃথিবীর কোনো দেশে পাবেন না, কিন্তু হয়। এখন পাওয়ার সেন্ট্রিক যে রাজনীতি, ওই রাজনীতিতে আইন করে আপনি বন্ধ করতে পারবেন না। তাহলে এখন আপনি বলতে পারেন যে তাহলে কি ফেসিবাদ আসবে, এটা আমরা আটকাবো কী করে? এই ফেসিবাদ আটকানোর রাস্তাটা হচ্ছে আপনি জনগণের ক্ষমতায়িত করবেন। জনগণ যখন ভাবতে পারে যে আমি হচ্ছে মানে রাষ্ট্র, কিন্তু আমরা ভুল বলি, রাষ্ট্রকে বলি সার্বভৌম ক্ষমতা ওদিকে। নো,
আপনি সার্বভৌম ক্ষমতার অধিকারী, জনগণ আপনি আমি সার্বভৌম ক্ষমতার অধিকারী। আমরা রাষ্ট্র গঠন করেছি, সেই রাষ্ট্রকে পরিচালনার দায়িত্ব দিয়েছি সরকারকে। আমার ইচ্ছায় সরকার নির্ধারিত বা নির্বাচিত হয়েছে। এইটা তো আমাদের দেশে হচ্ছে না। এবং এই জন্যই তো জনগণের প্রতিনিধি হিসেবে সংসদকে সার্বভৌম বলা হয়। না, সংসদের সার্বভৌম না ওই অর্থে, মানে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল। হুম। কিন্তু সংসদ যখন আপনার সার্বভৌম হয়ে যায়, রাষ্ট্রকে আমরা সার্বভৌম বলি, তখনই ফ্যাসিবাদ কায়েম হয়। আমি আমি জার্মানিতে থাকি, ওইখানে আমি একটা উদাহরণ দিই। বার্লিন আমাদের সেন্ট্রাল পার্লামেন্ট, বুন্দেসটাগ, ওরা যেই লটা মেক করে, আমাদের প্রাদেশিক সরকার কিন্তু সেই আইন মানতে বাধ্য না। হুম। জার্মানিতে একটা আইন হয়েছিল 2002 বা 1-এর দিকে। ওরা বলল যে পড়াশোনার ফ্রি না, এখন থেকে বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে আপনাকে টিউশন ফি দিতে হবে। এটা কিন্তু জার্মানির 16টা প্রদেশের মধ্যে 12টা না 13টা প্রদেশ মানে নাই। 2-3টা প্রদেশ, এই যে স্টুটগার্ট যেটাতে আছে, বা ফ্রাঙ্কফুর্ট, মিউনিক, বায়ার্ন যেটা, হুম। হেসেন, এই এরা হচ্ছে ব্রাডেন-বুটেনবার্গ, এরা হচ্ছে এই সরকারের নির্দেশ মানছে, টিউশন ফি ইম্পোজ করছে। বাট আমি যেখানে থেকে নর্থ অ্যান্ড ওয়েস্ট ফেলে, তারা টিউশন ফি মানে নেই, বলছে আমরা ফ্রি পড়াবো আমাদের ইউনিভার্সিটি। তাহলে ওই যে নর্থ অ্যান্ড ওয়েস্ট ফেলিয়ার যে প্রাদেশিক সরকার, সে কিন্তু এম্পাওয়ার্ড, সে বুন্দেসটাগের সিদ্ধান্ত মানতে বাধ্য না। সে তার মতো করে প্রদেশটা পরিচালনা করছে। কারণটা কি? সে ক্ষমতায়িত হচ্ছে, তার নিজস্ব ডেভেলপমেন্ট প্রজেক্ট বলেন, উন্নয়নের আরও যেগুলো আছে, সরকারি বেনিফিট বলেন, সে তার মতো করে সিদ্ধান্ত নিতে পারে। আপনি তো এইরকম কোনো সংস্কার তো আমাদের দেশে নাই। এখন বাংলাদেশ রাতারাতি আপনার হয়তো বা ইউরোপ আমেরিকা হয়ে যাবে না, কিন্তু প্রচেষ্টা তো থাকতে হবে। কেন ঐকমত্য কমিশনের যে একটা লম্বা সময়ের প্রায় 9 মাসের ধরে আলোচনা দেখলাম, 30টা রাজনৈতিক দল বসে আলোচনা করলো, 84টা সংস্কার প্রস্তাব, তার মধ্যে 48টা হচ্ছে সংবিধান সম্পর্কিত। সেটা নিয়ে একটা সংবিধান সংস্কার পরিষদও হবে আগামী নির্বাচিত সংসদের হাতে। এইগুলো কি সেই সংস্কার কিংবা সেই উন্নয়নের একটা অংশ বলে মনে হয় না? না, না, আমার কাছে এরকম কিছু মনে হচ্ছে না। আমি তো শুরুতেই বললাম কারণ যে জুলাই সনদে যে বিষয়গুলো রাখা হয়েছে, সেই হুম, বিষয়গুলোই তো পার্টিকুলারলি আলোচনা হতো যে এই ধরেন প্রধানমন্ত্রীর মেয়াদ কিংবা একই মানুষকে প্রধানমন্ত্রী এবং দলীয় নেতা করা, হুম, কয় মেয়াদে থাকতে পারবেন, হুম। কিংবা আপার হাউস, লোয়ার হাউস, এই বিষয়গুলো নিয়েই তো বলা হয় যে এগুলো এক্সিকিউট হলে পিপল এম্পাওয়ারমেন্ট যা বলা হয় সেটা হবে। বাংলাদেশের এটা যেটা করা হচ্ছে সংস্কারের নামে, এটা কসমেটিক সার্জারির মতো। বাইরে থেকে ফিটফাট খুব সুন্দর দেখবেন, জনগণের আমি মনে করি না যে, ধরেন বাংলাদেশে আপনি 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হইতে পারবে না, আপনি বাদ দেন। আপনি কি করবেন? আপনি দেখবেন যে উন্নয়ন বাজেট, আমাদের যে ডেভেলপমেন্ট বাজেট, আপনি দেখবেন যে ওই জেলাতে যায়, যে জেলায় একজন বড় মন্ত্রী থাকেন, বড় রাজনৈতিক থাকেন। ধরেন আপনার দেখা যাবে যে সে আওয়ামী লীগের আমলে ফর এক্সাম্পল গোপালগঞ্জের উন্নয়ন হয়েছে ব্যাপক, বা চট্টগ্রাম বন্দর নগরী হয়, ঢাকা রাজধানী হয়। আপনার তো কুড়িগ্রামে উন্নয়ন দরকার। আমরা যে মঙ্গার গল্প শুনি, ছোট থেকেই তো মঙ্গার গল্প, উত্তরবঙ্গের গল্প হুম। শুনি। কোন সরকারের আমলে কি উত্তরবঙ্গে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা তাদের কি প্রয়োজন? আপনার দেখবেন যে সম্প্রতি একটা প্রবণতা গত 20-25 বছরে শুরু হয়েছে, বিশেষ করে আওয়ামী লীগের আমলে প্রত্যেক জেলায় ভার্সিটি করে দিচ্ছে। আবার ওই দিন দেখলাম জামায়াতের আমির প্রতিশ্রুতি দিয়েছেন প্রত্যেক জেলায় মেডিকেল কলেজ করে দেবেন। এগুলো কি বাস্তবসম্মত কোনো উন্নয়ন পরিকল্পনা? কারণ উনি বলতেছেন যে আমি ক্ষমতায় গেলে প্রত্যেক জেলায় মেডিকেল কলেজ করে দেবো। এখন কুড়িগ্রামের মানুষের কি মেডিকেল কলেজ দরকার, না টেকনিক্যাল ট্রেনিং দরকার? একটা মেডিকেল কলেজে কয়জন ভর্তি হবে? 100 জন। কুড়িগ্রামের মানুষ তো কয়েক লাখ, কয়েক কোটি। ওর তো আপনার শ্রমবাজারে নিয়োজিত হইতে হবে, সবাইকে আপনাকে তো রেডি করতে হবে। হুম। বাস্তবসম্মত কোনো উন্নয়ন পরিকল্পনা তো আসে না। কারণটা কি? ওই যে কেন্দ্রীভূত সরকার ব্যবস্থা। কারণ ক্ষমতায় শেখ হাসিনা যা চাইছে তাই হয়েছে, বিশ্ববিদ্যালয় করে দিয়েছে জেলায় জেলায়। আপনার এই শফিক সাহেবও ক্ষমতায় গেলে বলছে উনি জেলায় জেলায় মেডিকেল কলেজ করুন। নো, আপনার জনগণের কি চাহিদা? আমাদের ধরেন সবাইকে কি আপনি ডাক্তার বানাই ফেলবেন? 2 কোটি, এই 8-20 কোটি মানুষের সবাইকে ইঞ্জিনিয়ার বানাই ফেলবেন, সবাইকে বিশ্ববিদ্যালয়ে ঢুকাবেন? না, আপনার তো শ্রমিক লাগবে। আপনি আপনি যেসব জায়গায় ধরেন আমাদের দেশ থেকে প্রচুর মানুষ বাইরে যায়, আপনি টেকনিক্যাল ট্রেনিং দেন, ভাষা শিখান। আমি তো মনে করি কুড়িগ্রামে যদি আপনি একটা মেডিকেল কলেজ না করে ওইখানে যদি আপনি একটা ভোকেশনাল ইনস্টিটিউট করতেন, যে একটা ট্রেডে ট্রেনিং নিবে, হুম। পাশাপাশি সে একটা ভালো ভাষা শিখবে, আরবি, ইটালিয়ান, জার্মান, ফ্রেঞ্চ, হোয়াটএভার, একটা বিদেশি কোরিয়ান, জাপানিজ একটা ভাষা শিখে জাস্ট 2 বছর মেয়াদী একটা ট্রেনিং নিয়ে সে বিদেশে চলে যাবে, তাহলে তো ওর চাইতে এই লাভ বেশি। এই আপনি শেখ হাসিনার কথা বললেন, শফিকুর রহমানের কথা বললেন, তারেক রহমান ক্ষমতায় আসলে কি তা করবেন না? মানে আমরা এমন কি ইন্ডিকেটর জনগণ না, দেখেছে? এইটা আমি যতটুকু জানি বিএনপির একটা পরিকল্পনা আছে যে বিএনপি এই ধরনের চমক দেখানো বা লোক দেখানো উন্নয়নের রাস্তায় আর হাঁটবে না।
যেমন মেগা প্রজেক্ট, বড় বড় প্রজেক্ট, জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় করা বা মেডিকেল কলেজ করা, এই ধরনের পরিকল্পনায় তারা যাবে না। তাদের পরিকল্পনা আছে যেই কথাটা আমি বললাম, যে আমি যতটুকু জানি এটা হয়তো বা বিএনপি বলবে, ডিক্লেয়ার করবে সামনে, যে জনগণকে কিভাবে আরও দক্ষ করা যায়, শ্রমবাজারে নিয়োজিত করা যায়। আপনি যদি দেশি বিদেশি শ্রমবাজারে মানুষজনকে নিয়োজিত করতে পারেন, যেটা আমি বললাম, সবাই তো আর ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না, কিছু একটা অংশ ধরেন ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, কিছু মিল ইন্ডাস্ট্রিতে শ্রমিক হিসেবে কাজ করবে, আপনি আইটি সেক্টরে কাজ করবে, এরকম লোকজনকে প্রস্তুত করা হবে তার বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন শ্রেণীতে, বিভিন্ন স্তরে। এরকম পরিকল্পনা বিএনপির আছে। তো এটা হয়তো বা বিএনপি ম্যানিফেস্টো যখন ঘোষণা করবে তখন পরিষ্কার হবে। নির্বাচন হবে, মানুষ ভোট দিতে যাবে, আহ, বিদেশি শক্তি নিয়ে এক ধরনের কথা শোনা যায়, আগেও শুনেছি, এখনো শুনি। হ্যাঁ, ভোটে কি বিদেশি শক্তি সত্যিই কোনো প্রভাব রাখে? হ্যাঁ রাখে। ধরেন আমরা তো অতীতে দেখেছি আমাদের এখানে মানে এখনো কি রাখছে? না, এখনো এইবার মনে হয় রাখতে পারবে না। কিন্তু এখানে কিন্তু আমরা তো আবারও সেই কূটনীতিকদের দৌড়ঝাঁপ দেখছি। না, কূটনীতিকদের হয় কি, ধরেন বাংলাদেশের মতো জিও স্ট্র্যাটেজিক লোকেশন খুব গুরুত্বপূর্ণ যেসব দেশের, ওইসব দেশে কারা ক্ষমতায় আসতেছে তাদের সঙ্গে কিন্তু গ্লোবাল যে অ্যাক্টর বা প্লেয়ারগুলি আছে তাদের এক ধরনের যোগাযোগ শুরু হয়। ধরেন বাংলাদেশে এখন আওয়ামী লীগ তো রাজনীতিতে নাই, বিএনপি নির্বাচন করছে, জামাত তার প্রধান প্রতিদ্বন্দ্বী, তাইলে পরে এই বিএনপি বা জামাত জোটের কেউ একজন ক্ষমতায় আসবে, এটা তো নিশ্চিত। ধরেন যে কেউ আসলো, তাইলে এই যে ধরেন যারা ইউরোপিয়ান ইউনিয়ন আছে, যুক্তরাষ্ট্র আছে, চীন আছে, আমাদের এখানে যারা, আমাদের এখানে মিলিটারি স্ট্র্যাটেজির জায়গা থেকে তিনটা খুব বড় শক্তি আছে। যুক্তরাষ্ট্রের কিছু ইন্টারেস্ট আছে, চীনের আছে, ইন্ডিয়ার আছে। তো ওরা কি করবে? ওরা তো বাংলাদেশে যে বিদ্যমান পলিটিক্যাল পার্টিগুলো আছে তাদের সঙ্গে এক ধরনের যোগাযোগ করবে। কারণ এই যে আমরা ভারত মহাসাগরকে মানে আপনি কি এটা কি নির্মোহ যোগাযোগ হিসেবেই দেখতে চান? মানে আমরা তো নির্মোহ, ধরেন ওয়াশিংটন পোস্টের একটা হ্যাঁ রিপোর্টের উদাহরণ দিতে পারি। ইউএস এর একজন ডিপ্লোম্যাটের একটা অডিও বার্তা ফাঁস করে তারা একটা রিপোর্ট করেছে। তারা তো একটা স্ট্যান্ড নিয়েছে, মানে একটা স্ট্যান্ডের না, একটা ডিজায়ার অন্তত তারা express বলেছে করেছে। যে এরকম, আমি যেটা শুনেছি, ভুল না যদি বুঝে থাকি, যে জামাত যদি নির্বাচন করে ক্ষমতায় আসে তারা জামাতের সঙ্গে কাজ করবে। এখন এটা একটা বড় শক্তি হিসেবে এটাই বলা স্বাভাবিক। তারা তো কখনো বলবে না যে বাংলাদেশে জামাত ক্ষমতায় আসবে না বা বিএনপি ক্ষমতায় আসবে, তারা তো পার্টিকুলারলি বলে দিতে পারে না। কূটনীতির কিছু শিষ্টাচার আছে। এখন তারা হয়তো বা জানেও যে জামাত ক্ষমতায় আসবে না, বিএনপি ক্ষমতায় আসবে, আমরা ধরে নিলাম। কিন্তু জামাত যদি বিরোধী দলে থাকে, পার্লামেন্টে থাকে, এখন এই ইন্ডিয়ান ওশেন বা এই যে এই পুরো অঞ্চল নিয়ে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পলিসি আছে, ইন্দো প্যাসিফিক গ্রেটার ইন্দো প্যাসিফিক যেটা মানে ডক্ট্রিন আছে, স্ট্র্যাটেজি আছে, সেইটা বাস্তবায়ন করতে গেলে বাংলাদেশে তো শুধু ধরে নিলাম আমরা বিএনপি ক্ষমতায় আছে, বিএনপির উপর নির্ভরশীল হইলে যুক্তরাষ্ট্র সফল হবে না। বিএনপি না, শুধু বাংলাদেশের আরও যারা রাজনৈতিক দল আছে তাদের সঙ্গেও তাদের এক ধরনের যোগাযোগ থাকতে হবে। ওই সবগুলি দলের সঙ্গে যদি যোগাযোগ না থাকে তাহলে এইখানে কিন্তু একদম খাঁটি বাংলায় বললে ইউএসের পলিসি মাঠে মারা যাবে। সেম টু চায়না। চায়নাও কিন্তু দেখবেন যে এখানে সব দলগুলোর সঙ্গেই মিটিং করছে, কথা বলছে। ইভেন ইন্ডিয়াও দেখবেন কথা বলছে। জামাতের সঙ্গে হিস্টোরিক্যালি ভারতের একটা বিরোধ আছে বা মানে শত্রুতা আছে আমরা মনে করি, কিন্তু দেখেন জামাতের নেতারা কিন্তু এই যে প্রজাতন্ত্র দিবস প্রজাতন্ত্র অনুষ্ঠানে গিয়েছিল, হ্যাঁ, আমাদের দুই তাদেরকে সিনিয়র। আমন্ত্রণ করেছে, কথাবার্তা হচ্ছে। কারণ ইন্ডিয়া এখন চিন্তা করছে বাংলাদেশে যদি আমরা, যেহেতু আমাদের একটা নেইবার, গুরুত্বপূর্ণ নেইবার, এখানে জিও স্ট্র্যাটেজি, জিও সিকিউরিটি, বিজনেস অনেক কিছুই জড়িত। তো বাংলাদেশে যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো আছে তাদের সঙ্গে তো তাদের ইন্টারেক্ট করতে হবে, কমিউনিকেশনে থাকতে হবে, নাহলে তো আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। এখন বাংলাদেশ যদি মনে করে যে আমার আশেপাশে, ধরেন আমরা ধরে নিলাম জামাতি ক্ষমতায় আসলো বাংলাদেশে কোনো একদিন, তারা যদি মনে করে যে না, আমরা ভারতের সঙ্গে আর যোগাযোগই রাখবো না, তাহলে রাষ্ট্র পরিচালনা তো করা ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ ভারতের সঙ্গে আমাদের ট্রেড আছে, যাতায়াত আছে, অনেক কিছু আছে, ৪,৫০০ কিলোমিটার বর্ডার শেয়ার বর্ডার আছে। বা ইভেন আপনি যদি মনে করেন যে আমরা মায়ানমারের সঙ্গে খুব অল্প জায়গা শেয়ার করি, ২৭১ কিলোমিটার। হ্যাঁ, তার মিয়ানমারের সঙ্গে আমরা যোগাযোগ রাখবো না, তাও তো হবে না। মিয়ানমারের ওইটুকু জায়গা দিয়ে বাংলাদেশে যে পরিমাণ পণ্য আমদানি রপ্তানি হয়, এই মাছ মাছ বিশাল চালান তো মিয়ানমার থেকে। এখন মানে বৈধ পথে হয় না, এখন পুরোটাই অবৈধ পথে হয়। কিন্তু বৈধ অবৈধ রোহিঙ্গা যাই হোক, সংকটকে কেন্দ্র করে মিয়ানমার ইজ আ ভেরি গুড, মানে ভেরি ইম্পর্টেন্ট পার্টনার। সেটাই আমি বলছি যে এই যে সম্প্রতি যেটা আলাপ হচ্ছে বা কথাবার্তা হচ্ছে, এটা আসলে ওই ধরনেরই একটা যোগাযোগ বলে আমি মনে করি। আপনি বিএনপির রাজনীতি খুব ঘনিষ্ঠভাবে ফলো করেন। বিএনপির প্রায় ৭৯ অথবা ৮০ জন বিদ্রোহী প্রার্থী। হুম। এইটার সুবিধা কি জামায়াতের ঘরে যাবে কিংবা এনসিপির ঘরে যাবে? আর এইটা ঠেকানো গেল না কেন? এইটা আপনার শেষের প্রশ্নটা দিয়ে শুরু করি। ঠেকানো যায় না, এটার একটা হয়তো বা অন্যতম কারণ হচ্ছে যে
3বার কিন্তু বিএনপি নির্বাচন করতে পারে নাই, যার ফলে তাদের মধ্যে কিন্তু প্রার্থী জট হয়েছে। দেখা গেছে যে একই আসনে 3-4 জন যোগ্য নেতা আছেন এবং তাদের কন্ট্রিবিউশন আছে দলের জন্য, মাঠের রাজনীতির জন্য। তো এখন কাকে রেখে কাকে দিবে? তো একজনকে হয়তো বা দল দিয়েছে, তো আরেকজনকে দিয়েছে, দেয় নাই, সে হয়তো বা সেটা মানতে পারেন নাই। তবে আমি মনে করি যে ধরো বিএনপির পক্ষ থেকে হয়তো একটা চেষ্টা করা হবে যে বিদ্রোহীদের কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে, ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে, প্রক্রিয়া শুরু হয়েছে। যেমন আমি আজকেও দেখেছি যে এক ভদ্রলোক মনোনয়ন পান নাই, শেষ পর্যন্ত উনি বিএনপির প্রার্থীর পক্ষেই দেখলাম কাজ করছেন, মিছিল করছেন। তো এরকম হয়তো বা বুঝিয়ে সুঝিয়ে আসবে। আর ভোটের মাঠে বিদ্রোহীরা খুব ভালো প্রভাব ফেলবে কি না সেইটা আমরা এই মুহূর্তে ভোটের প্যাটার্ন আমরা মোটামুটি কীরকম সেটা জানি না। ধরেন জামাতের সঙ্গে বিএনপির ভোটের গ্যাপটা কতটা আমরা জানি না, কারণ ভোটার বেড়েছে, সময়ের পরিবর্তন হয়েছে। কিন্তু তারপরেও যেটা অনুমান করতে পারি, বিএনপি জামাতের যে ভোটে, বাংলাদেশের রাজনীতিতে কিন্তু এতদিন যে ভোট ভাগাভাগি হতো, ধরেন বিএনপির সঙ্গে আওয়ামী লীগের টপে ফাইট হইতো, এর সঙ্গে থাকতো লাঙ্গল, জামাত থাকতো 4 নম্বরে, এরকম একটা অবস্থা ছিল। এখন জামাত সেখানে 2 নম্বরে চলে এসেছে বা 3 নম্বরে এসেছে। এই যে 2-3-এ আসলো, এখন বিএনপির প্রার্থীর সঙ্গে তার যে বিদ্রোহী প্রার্থী, এদের ভোট কাটাকাটি হলে জামাত সুবিধা পাবে কি না, কারণ জামাতকে তো কাভার করতে হবে অনেক দূর। বিষয়টা এরকম না যে 5-10 হাজার ভোটের, যেটা আওয়ামী লীগ বিএনপির ক্ষেত্রে হয়। ধরেন 2 জনেরই প্রার্থী আছে, এখানে যে কোনো এক দল থেকে একজন বিদ্রোহী দ্বারা যদি 10,000-12,000 ভোট পায়, ও কিন্তু ডিসিশন তৈরি করে দেয় যে আসলে কে জিতবে। ধরেন 2008 পর্যন্ত যে নির্বাচন হয়েছে, বিএনপির একজন বিদ্রোহী হয়েছে, সে 10,000 ভোট পেয়েছে, সে 15,000 ভোটে আওয়ামী লীগের কাছে হেরে গেছে। বা আওয়ামী লীগের একজন বিদ্রোহী হয়েছে, সে বিএনপির প্রার্থীর কাছে 15,000 ভোটে হেরে গেছে, কারণ বিদ্রোহী লোকটা 10-15,000 ভোট কেটে দিছে। এই জায়গায় জামাতের সংখ্যা, আমি নারায়ণগঞ্জের, এখন নারায়ণগঞ্জের বিএনপির ভোট আর জামাতের ভোটের যে পার্থক্য, সেইখানে একজন বিদ্রোহী দাঁড়াইলে সেই বিদ্রোহীর পক্ষে মানে জামাতকে অত ভোট পাওয়া আমার মনে হয় না খুব একটা সুবিধা বা সম্ভব হবে। আপনি যে পার্থক্যর কথা বলছেন, যে স্ট্যাটিস্টিক্স এর রেফারেন্স দিচ্ছেন, এটা তো ধরেন অনেক পুরনো স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ, মানে এখন এখনো কি সেই পরিসংখ্যানেই আছে? মানে আপনি কি ধরে নিচ্ছেন যে বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে? আমরা সম্প্রতি নির্বাচনী প্রচারণায় যে জনসমাগম দেখছি, দেখেন যে রাত গভীরে সমাবেশ করছে জামাতের বিএনপি। নির্বাচনী প্রচারণায় অসংখ্য মানুষ হয়েছে। আমরা তো মিরপুরে তো দেখলাম, খুব বেশি তো হয় নাই। ওই আমিরের আসনেই তো দেখলাম। ঢাকার বাইরে যে সমাবেশগুলো হচ্ছে, মানে ওইভাবে তো আসলে ধরেন মানুষের মাথা গুনে কম্পেয়ার করা সম্ভব না। কম্পেয়ার করা সম্ভব না, কিন্তু নির্বাচনের আগে কিন্তু একটা জনজোয়ার তৈরি হয়। হুম, আপনি 2001-এর হুম, নির্বাচন হুম। নিশ্চয়ই দেখেছেন, 2008-এর নির্বাচনও দেখেছেন। ওটা কিন্তু একটা ফ্লো দেখা যায়, বোঝা যায়। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে মনে হয় না খুব একটা শক্ত, খুব ইসের মধ্যেই বিএনপিকে পড়তে হবে। তাহলে ফলাফল যদি অনুমেয় হয়, তাহলে ভোটাররা আগ্রহ পাবেন কি সে ভোট দিতে যাওয়ার জন্য? ফলাফল অনুমেয় না, মূল বিষয়টা হচ্ছে আপনি ভোট দিতে পারছেন। আপনি যে ভোট দিয়ে আপনি আপনার রাষ্ট্র বা সরকারকে গঠন করতে পারছেন, হুম। সেইটা ইম্পর্টেন্ট। এখন ধরেন 2001 সালের নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট ক্ষমতায় আসবে, এটা অনুমেয় ছিল। হুম। তখন আমি মাঠে কাজ করি সাংবাদিক হিসাবে, আমরা সবাই বুঝতে পারছিলাম। আবার তখন ওই সময় কিন্তু অধিকাংশ গণমাধ্যমে যে জরিপ পরিচালনা করা হয়েছে, সম্ভবত একটি পত্রিকা ছাড়া, প্রথম আলো ছাড়া অধিকাংশ পত্রিকার জরিপে বলা হয়েছে যে আওয়ামী লীগের সেই জোট জিতে যাবে, জাতীয় পার্টিকে নিয়ে তারা যে জোট করেছিল। কিন্তু দেখা গেল যে পরবর্তীতে ভোটের হিসাব অনেক উলটপালট হয়েছে। এই যে 4 দলীয় জোট জিতে আসলো 220টা না 22টা পেয়ে। আবার 2008-এর নির্বাচনের আগে কিন্তু বোঝাই যাচ্ছিল যে সেখানে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসবে, বিএনপি খুব একটা সুবিধা করতে পারবে না। তো এরকম তো হয়। তারপরে কি মানুষ ভোট কেন্দ্রে যায় নাই? 2 বারই তো ভোট কেন্দ্রে গিয়েছে, ভোট দিয়েছে। ভোট কেন্দ্রে তো মানুষ যাবে। অনুমেয় হোক আর অননুমেয় হোক। গণভোটটাকে কিভাবে দেখছেন? গণভোটটা আসলে এটা তো মানুষ দিবে। এখন জনগণ কি মনে করে? সংস্কার প্রক্রিয়াটাকে আপনার জটিল করা হয়েছে। আপনি বিশাল এক লম্বা, আপনার যে এই যে জুলাই সনদ, হা না ভোট। হা না ভোট তো হবে শুধু একটা শর্তের উপর। ধরেন এরকম যদি সরকার করতো যে আপনি সংস্কার চান কিনা, হ্যাঁ অথবা না। হুম। এটা যদি গণভোট হইতো, মানুষ ভোট দিয়ে দিত। এখন সমস্যাটা হচ্ছে আপনার অনেকগুলিই থাকবে। এখানে আপনি হয়তোবা 10টা লাইন থাকবে, আপনি 5টা লাইনের সঙ্গে একমত, 5টা লাইনের সঙ্গে একমত না। আপনি এখন কি করবেন? হা ভোট দিবেন না ভোট দিবেন? হ্যাঁ, এইখানে আমি মনে করি এই জটিলতাটা ইচ্ছাকৃত। আমি যেটা শুরুতেই বললাম, সংস্কারের এদের কোনো উদ্দেশ্য ছিল না। এদের মূল উদ্দেশ্য ছিল ক্ষমতাকে দীর্ঘায়িত করা, নির্বাচনকে পিছিয়ে দেয়া। আপনার ধরেন কি লাভ হইতো তাদের? ক্ষমতা আর কিছুদিন ক্ষমতায় থাকবে। আপনি আপনি ধরেন
আপনি একটা সরকার ক্ষমতায় এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার, বিপ্লব বলি অভ্যুত্থান পরবর্তী যাই বলি, একটা সরকার এসেছে, তার মূল কাজটা কি? তার মূল কাজটা হচ্ছে আপনি নির্বাচনের একটা রোডম্যাপ তৈরি করে দিবেন। সেটা ১.৫ বছর, ২ বছর, ২৪ মাস যতদিনই হোক। রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসে আপনি ঘোষণা করে দিবেন যে একদম গাইডলাইন, যে ঠিক আছে এই ৬ মাসে আমরা সংস্কার করব, পরের ৬ মাসে সংস্কারের এই বিষয়ে আমরা পাবলিক হিয়ারিং করব, জনগণের সঙ্গে কথা বলব, এরপরে নির্বাচন শেষ। আপনি দেখবেন এই সরকারের মধ্যে সামরিক সরকারগুলি যখন ক্ষমতায় আসে না, এরশাদ ক্ষমতায় আসছে, বা পাকিস্তানে দেখবেন হরহামেশাই সামরিক বাহিনী ক্ষমতা দখল করে করে নির্বাচন, তারা বলে নির্বাচন দিচ্ছি, দিব, কিন্তু তাদের মধ্যে কিন্তু টালবাহানা লক্ষ্য করা যায়। পারভেজ মোশাররফ তো অনেকদিন ক্ষমতায় ছিল না, এরকম ক্ষমতা দখল করে ফেলে। এরশাদ তো ৮ বছর ছিল, এই নির্বাচন দিচ্ছি, দিব, তুমি ৮৬-তে নির্বাচন দিলেন, ৮২-তে ক্ষমতা দখল করে ৪ আপনি বছর। যেসব উদাহরণ দিচ্ছেন এগুলো তো ক্ষমতা দখল করার উদাহরণ। এই হ্যাঁ, সরকার কি ক্ষমতা দখল করেছে? না, এই সরকার ক্ষমতা দখল করে না, এই সরকারকে জনগণ ক্ষমতায় বসিয়েছে এনে। তারা রাজি ছিল কিনা এটা নিয়ে বিতর্ক হতে পারে। আপনি বলতে পারেন, ডক্টর ইউনূস বলতে পারে আমি তো ছিলাম না ভাই এখানে দায়িত্ব নিতে, কিন্তু দায়িত্ব নেয়ার পরে তাদের যে ভাবভঙ্গি, আচার আচরণ, এর সঙ্গে আমি আসলে সামরিক সরকারের খুব বেশি পার্থক্য দেখি না। যদিও সামরিক বাহিনীর সরকারের আগে সামরিক বাহিনীর প্রধান সবার আগে বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন চাই। উনি হচ্ছে ওই যে ওনার সেনাবাহিনীর একটা অনুষ্ঠানে বললেন না যে আমরা এই ২৫শে ডিসেম্বরে নির্বাচন হইলে ভালো হবে, সেখানে সরকার রাজি না। সাধারণত কি হয়, সামরিক বাহিনী ক্ষমতা দখল করে বা সামরিক বাহিনী কর্তৃত্ব বজায় রাখার জন্য নির্বাচন দিতে টালবাহানা করে, পিছাই দেওয়ার চেষ্টা করে ক্ষমতার ভাগ নেওয়ার জন্য। যেখানে সেনাবাহিনী বলতেছে যে আমরা নির্বাচন চাই, সরকার। নির্বাচনের টাইমলাইন তো প্রথম সেনা প্রধানের মুখেই আমরা শুনেছি, রয়টার্সে একটা ইন্টারভিউ দিয়ে তিনি বলেছিলেন ১৮ মাসের মধ্যে নির্বাচন। জি। কিন্তু এই নির্বাচন নিয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে সেনা প্রধান বলতেছেন ১৮ মাসের মধ্যে আমরা নির্বাচন চাই, আর বেসামরিক সরকারের যারা আছেন তাদের মধ্যে গড়িমসি দিচ্ছি, দিব। আপনি ফেব্রুয়ারির ১২ তারিখে যে নির্বাচনটা দিবেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটা যদি আপনি ২০২৪-এর সেপ্টেম্বরে ঘোষণা করে দিতেন, একটা রোডম্যাপ তৈরি করে দিতেন, তাহলে কোনো সমস্যা ছিল? আমার কেন কেন যেন বারবার মনে হচ্ছে খুব অনিচ্ছায় সরকার এই নির্বাচনটা আসলে দিচ্ছে। আমি শেষ প্রশ্ন করব, পোস্ট ইলেকটোরাল সিচুয়েশন কি দেখেন? মানে আপনি যতগুলো সমস্যার কথা বললেন, আপনি আশা করছেন মিলিটারি ব্যুরোক্রেসি, সিভিল ব্যুরোক্রেসি তারা নিজেদের দায়িত্বে, নিজ দায়িত্বে সব প্রণোদিত হয়ে নির্বাচনটা সুষ্ঠু করে দিবেন। কিন্তু এই যে ধরেন আর্থিক চাপ তৈরি হওয়ার একটা প্রচেষ্টা, সামনে অসংখ্য ঋণ শোধ করার একটা দায় আছে বাংলাদেশের, তারপর পুলিশকে ফাংশন করা, সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা, এই পাহাড়সম চাপ নিয়ে যেই সরকারে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করবেন, তার এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার মানে সক্ষমতা কতটুকু? মানে যেই দলই আসুক না কেন? না, এটা আপনি যেটা বললেন সত্যি কথা বলছেন। যারাই ক্ষমতায় আসবে তাদেরকে ভয়াবহ চাপ মোকাবেলা করতে হবে। আপনি আরেকটা কথা বলতে ভুলে গেছেন, বেকারত্ব সমাধান। হুম। বাংলাদেশের বেসরকারি হিসাবে কর্মসংস্থান। প্রায় ৪ কোটির মতো তরুণ আছে যাদের আসলে ভালো জব নাই বা ভালো জব দরকার শিক্ষাগত যোগ্যতা বা তার পজিশন অনুযায়ী। এই যে ৪ কোটি মানুষের কর্মের সংস্থান করা কিন্তু মুখের বিষয় না, রাতারাতি হবে না। পাশাপাশি ফাইন্যান্সিয়াল যে প্রেশার, আপনি লোনের কথা বললেন, তারপরে ডিসফাংশনাল পুলিশ, ব্যুরোক্রেসিকে গুছাইতে হবে, এডুকেশন সেক্টরকে গুছাইতে হবে। আমি যেটা বোধ করছি যে এই নির্বাচনের পরে দেশ সদ্য যুদ্ধ, আমার ৭১-এর পরে যেমন আমাদের দেশ পুনর্গঠন শুরু হয়েছিল, নতুন রাষ্ট্র কিছুই নাই, ওইভাবে আমাদের ওই ভাবনার জায়গা থেকে শুরু করতে হবে যে নতুন রাষ্ট্র। আপনি ওই জায়গা থেকে যদি আগায় আসেন তাহলে আমার মনে হয় যে কিছু একটা সম্ভব, এবং রাজনৈতিক দলগুলোর সত্য কথা বলা উচিত। যে এই তারেক রহমান বলেছেন যে দেখেন, প্রত্যাশা বেশি কইরেন না, নির্বাচনের পরে রাতারাতি বাংলাদেশের অবস্থার পরিবর্তন আমরা করতে পারবো না। উনি মনে হয় কালকে কুমিল্লায় বা কোনো একটা জায়গায় বলেছেন তিনি। বলেছেন যে আমি যে জবান দিব সেটা তো বাস্তবায়ন করতে হবে, ধোঁকা দিয়ে তো লাভ নাই। তা আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর আসলে মিথ্যা প্রতিশ্রুতি না দিয়ে, যে আমরা এরকম বাস্তবতা, সারা দেশে মেডিকেল কলেজ করার মতো ফাইন্যান্সিয়াল অবস্থা বাংলাদেশের নাই, আমির বলে দিছে, এইগুলা না বলে তার বলা উচিত যে আমাদের সর্ট আউট করতে হবে যে কোন সমস্যা, বেকার সমস্যা সমাধান করো, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে যাও, বিদেশি বিনিয়োগ। এই সরকার তো খুব হাউকাউ করে আপনার বিডার এই সেমিনার টেমিনার কনফারেন্স করছে, বিনিয়োগ কি আসে নাই তো। এই কি একটা ওই যে সিগারেট কোম্পানির একটা মনে হয় অল্প ছোট্ট একটা বিনিয়োগ এসেছে, কারণ অনির্বাচিত সরকারের আমলে কেউ বিনিয়োগ করতে চায় না, অনিশ্চিত পরিবেশে কেউ বিনিয়োগ করতে চায় না। তা আমি মনে করি নির্বাচনের পরে যারাই ক্ষমতায় আসবে তাদের প্রথম কাজ হচ্ছে ইকোনমিকে সচল করা। ইকোনমিকে যদি আমরা সচল করতে পারি, দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে পারি, তাহলে কর্মসংস্থান বাড়বে, পাশাপাশি আমাদের যে অন্যান্য সমস্যার সমাধানগুলো করা সম্ভব হবে। তবে সবাইকে, দেশের মানুষকে বলা উচিত যে আপনারা খুব ওভার অ্যাম্বিশাস হবেন না। একদম ১২ তারিখে নির্বাচন হবে,
তারপরে আপনার এই ফেব্রুয়ারি মার্চে গিয়ে দেশ ফকফকা ঝকঝকা হয়ে যাবে, দ্যাট ইজ নট পসিবল। আপনার বলা উচিত যেটা বাস্তবতা সেটাই বলা উচিত, যে ভাই ভোট দিচ্ছেন, দায়িত্ব দিচ্ছেন, আমরা পারবো, এইটুকু পারবো, না পারলে আর কিছু করার নেই। মারুফ ভাই, অনেক আলাপ করলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের পডকাস্ট কথা ছিল কি আসার জন্য। নিশ্চয়ই সামনের দিনে আবারও আপনার সাথে কথা হবে বিস্তারিত। কথা বলছিলাম সাংবাদিক এবং রাজনৈতিক পর্যবেক্ষক মারুফ মল্লিকের সাথে। তিনি প্রত্যাশা করেন যে যেভাবে নির্বাচনী প্রচারণা এগিয়ে যাচ্ছে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হবে এবং সেটি যারা নির্বাচন পরিচালনা করবেন তারা স্বপ্রণোদিত হয়েই করবেন। তবে নির্বাচিত সরকারের উপর পাহাড় সম চাপের কথাও তিনি উল্লেখ করতে ভুলেননি। আপনাদের সবাইকে ধন্যবাদ পডকাস্ট কথা ছিল দেখার জন্য।